মানুষ আর বিতর্ক চায় না, চায় সমস্যার সমাধান। সংসদের উদ্বোধনী অধিবেশনের শেষ দিনে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দল সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন করবে, বিদ্রোহ নয় বলেছেন ডাক্তার শফিক। ডাক্তার তাহের জানালেন, জামাত করলেও রাজাকার ছিলেন না। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে হাওড় অঞ্চলের 200 কোটি টাকার ধান। কৃষকদের ব্যাপক ক্ষতি, আরেক সপ্তাহ বিরূপ আবহাওয়ার আভাস। চাইলেই ম্যানিপুলেট করা যায় টিআরপি, স্বীকার করলেন বিএসসিএল এর মহাব্যবস্থাপক। অসন্তুষ্ট গণমাধ্যম বিশ্লেষকরাও, শিগগিরই নতুন নীতিমালার আশ্বাস তথ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই সংসদ জনগণের, তাই এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দলের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশ, দেশের জনগণ এবং আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। তিনি বলেন, জনগণ বিতর্ক চায় না, সমস্যার সমাধান চায় দেশের মানুষ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বললেন, অনেক বিষয়ে বিরোধী দলের সাথে দ্বিমত রয়েছে। বিরোধী দলের সদস্যদের সাথে বসে আলোচনা করে দেশের স্বার্থে সমাধান বের করা হবে। তারেক রহমান বলেন, সমগ্র বাংলাদেশ এই সংসদের দিকে তাকিয়ে আছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, তাকিয়ে আছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য। সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার, এবং সে কারণেই মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা আমাদের দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে, যাতে যত দ্রুত সম্ভব জনগণের সমস্যা লাঘব করা সম্ভব হয়। আমাদের গন্তব্য এক, লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। সরকার প্রধান বলেন, বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। যেখানে অতিবৃষ্টি হয়েছে, সেখানে যেই ফসল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে যদি আমরা আমাদের এই মহান সংসদের মূল্যবান ঐতিহাসিক ডিবেট উপস্থাপন করি, সে যে ফসল হানির যে কষ্ট, সেই কষ্ট কি তার লাঘব করা সম্ভব হবে? যদি তার জন্য আমরা কোনো একটি ব্যবস্থা করতে না পারি যে আগামী 3 মাস সে কি খাবে, হবে না মাননীয় স্পিকার। তাকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে, ওই বেকার যুবকটির জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, হামে আক্রান্ত শিশুর জন্য, তার মায়ের সান্ত্বনার জন্য আমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, আমার কাছে একজন রাজনীতিবিদ হিসাবে মনে হয়, খুব সম্ভবত বাংলাদেশের মানুষ যত না রাজনৈতিক ডিবেট চায়, যত না রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চায়, তার থেকে তারা তাদের সমস্যার সমাধান চায়। আলোচনার মাধ্যমে জনগণের প্রয়োজনে যে কোনো সময়ে যে কোনো সমস্যা সমাধানের কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জাতীয় সংসদ কার্যকর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনে বিরোধী দল এবং সরকার দলীয় সংসদ সদস্যদের প্রাণবন্ত আলোচনায় পুরো সময় জুড়ে সংসদ ছিল উত্তপ্ত। বিশেষ করে 71 এবং 24-এর ইস্যুতে হয়েছে নানা ধরনের বিতর্ক। তবে দিন শেষে দেশের আইনের শাসন, মানবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে সব রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশা সবার। সিকান্দার রেমান, বাংলাভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন হতে হবে, কারো প্রভুত্ব নয়, সবার সাথে বন্ধুত্ব থাকবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রথম অধিবেশনের শেষ দিনে একথা বলেন তিনি। সরকারকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশে থাকবে বিরোধী দল, তবে কারো চোখ রাঙানো বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বিরোধী দল সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন
পালন করবে, তবে বিদ্রোহ নয়। পরস্পরের মতকে মেনে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। এ সময় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নোংরামি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। আমি এমন একটি জায়গায় জন্মগ্রহণ করি, পাশের প্রতিবেশী দেশ থেকে যখন বন্যা তেড়ে আসে তখন নদীর ধারণ ক্ষমতা একেবারেই নির্জীব হয়ে যাওয়ার কারণে দুকুল ভাসিয়ে আবার তাদেরকে পানিতে ডুবাই মারে। শীত মৌসুমে যখন সে ফসল ফলাবে তখন তার চাহিদার পানি নাই। বর্ষায় যখন সে একটু আত্মরক্ষা করবে তখন পানির তুলে ভেসে যায়। প্রতি বৎসর শত নয় হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়ে যায় নদী তটে। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম, কে সরকারে আসবে না আসবে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমরা যদি সে সুযোগ পাই, আমাদের প্রথম পদক্ষেপ হবে তিস্তা নদীতে প্রথম কুদালটা কূপ মেরে। টানা ও ভারী বৃষ্টি আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে হাওরের বোরো ফসল। মৌলভীবাজারে এবার বোরোর ভালো ফলন হলেও সোনালী ধান কাটার আগেই টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে একমাত্র ফসল তলিয়ে গেছে পানির নিচে। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, হাইল হাওর, কাউয়াদিঘি হাওর সহ ছোট বড় সব কয়টি হাওরের বোরো ফসল এখন পানির নিচে। এতে হাওরের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে 797 হেক্টর বোরো ধান। নিমজ্জিত ধানগুলো খুব বেশি হলে 5 থেকে 7 দিন পর্যন্ত ভালো থাকতে পারে। এর বেশি সময় পার হলে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে টানা বৃষ্টিপাতে বোরো প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোর ধানও পানির নিচে। বৃষ্টিপাত না থামলে ফসলের আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় বছরের একটি মাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকরা। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 10 উপজেলার হাওরের ফসল পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওর এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি হাওর পাড়ের মানুষের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে স্বস্তি ফিরেছে। আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় হাওর অঞ্চলের পানি কিছুটা কমতে শুরু করেছে। এতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। এর আগে বৃষ্টি ও উজানের ঢলে জেলার হাওর এলাকার 600 বিঘা জমির পাকা ধান তলিয়ে যায়। এদিকে ঢাকা সহ সারা দেশে আগামী 5 দিন থেকে 1 সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। হতে পারে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ যে কয়টি জিনিস অনুসরণের কথা বলেছেন, প্রতিটি নির্দেশনাই মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যার যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করা যাবে। প্রতিটি নাগরিক যার যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ চর্চা করতে পারে, এমন একটি রাষ্ট্র সমাজ বিনির্মাণই সরকারের অঙ্গীকার, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে একমাত্র
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল ধর্ম, বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে। মে দিবস উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, 2 মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়। 5 বছরের মধ্যেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে শুক্রবার ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি এবং সেই নির্বাচিত সরকারের যিনি প্রধান এবং যে দল নির্বাচনে বিজয়ী হয়েছে সেই দলের প্রধান আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শ্রমিক, ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে, আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো সেই অনুষ্ঠানটি, মে দিবসের সেই অনুষ্ঠানটি মানে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। রোগীর চাপ অব্যাহত থাকায় অনেক রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে করে বিপাকে পড়ছে গুরুতর হাম রোগীর স্বজনরা। 3-4 হাসপাতাল ঘুরে তারপরে পাচ্ছেন সন্তানের কাঙ্ক্ষিত চিকিৎসা। আগামী 1 সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রী। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। মহাখালী ডিএনসিসি হাসপাতালে প্রায় 400 হাম রোগী চিকিৎসাধীন। টানা কয়েকদিনের জ্বর, পাতলা পায়খানা, শরীরে লালচে দাগ, নিউমোনিয়া সহ শিশু সন্তানের নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন সবাই। চিকিৎসকরা বলেন, সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও অনেকে আবার অসুস্থ হয়ে ফিরে আসেন হাসপাতালে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, 1 সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হাম টিকার আওতায় আনা হবে। রাজধানীর একটি হাসপাতালে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। দেশব্যাপী চলমান টিকা কার্যক্রমের ফলে হামের প্রকোপ কমে আসার আশাবাদ চিকিৎসকদেরও। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। যাদের শ্রম ও ঘামের উপর গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, ঘুরছে দেশের অর্থনীতির চাকা, সেসব শ্রমিক আজও অবহেলিত। বাংলাদেশের সিংহভাগ শ্রমিক এখনও আনুষ্ঠানিক খাতের আওতায় নেই। নামমাত্র মজুরিতে অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোর বাইরে ধুকে ধুকে চলছে অর্থনীতির মূল কারিগরদের জীবন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় সাইদুল ইসলাম। একবিংশ শতাব্দীতে এসেও দেশের 80% শ্রমিকই কাজ করেন অনানুষ্ঠানিক খাতে, অর্থাৎ এসব শ্রমিকদের সাথে নিয়োগকর্তার কোনো আনুষ্ঠানিক চুক্তি থাকে না। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা, নির্দিষ্ট মজুরি কাঠামো বা কাজের নির্দিষ্ট সময়সীমা। কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। 1000 ভাই, 800 ভাই, 700 ভাই, 600 ভাই, রেটের উপর নির্ভর নাই। 800 দেয়, কাউকে 1000 দেয়, ঠিক নাই। মানে ওর নিজস্ব লোক সেখানে বেতন বেশি, আর যারা অন্য লোক, অন্য লেবার, তাদের বেতন 700-800 এরকম হয়। একটু টুকটাক সাহায্য চলে, সবসময় তাই না। মনে করেন 1 মাস গোলা করলে 2 মাস বয়ে থাকতে হয়। এই তো 700-800 চলে, এতে জীবন বাঁচানি আনলে জীবনটা বাঁচায় রাখুন নাকি, আর চলার কোনো পথ নাই। একটু মানে পরে আর কি, টান পরে আর কি। বর্তমান উচ্চ মূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলানোর পর প্রাপ্তির খাতাও শূন্য। সারা জীবন খেটেও এসব শ্রমিক জোটাতে পারেন না অবসর জীবন বা দুর্দিনের জন্য সামান্য কিছু পুঁজি। পরিবারের দেশে আমি সিঙ্গেল ঢাকা থাকি আর কি। অনেকদিন হয়েছে, মনে 40 আমার জোয়ান বয়স বুড়ো হয়ে গেছে এই কাজ করতে করতে। পরিশ্রম করে হয়তো 5 জনকে চালাইতে হয়, যে টাকা পাই নিজে চলতে হয়, এই আর না। আছি সময় নেই, জমা জাতি নাই কিছু, সময় আছে চলে না ভাই, কি করো, কোনোরকম জিন্দগি কাটাই দিতে আছে। নীরবে দেশের জিডিপিতে প্রায় 40-50% অবদান রেখে যাওয়ার প্রতিদানে এই শ্রমিকদের প্রতিও রাষ্ট্র সচেতন হবে, ঘুচবে মজুরি বৈষম্য, জীবনের অর্থনৈতিক অনিশ্চয়তা,
এমনটাই প্রত্যাশা সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি ইচ্ছে করলেই ম্যানিপুলেট করা সম্ভব, নিজেই স্বীকার করলেন টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসসিএল এর মহাব্যবস্থাপক। এমনকি যে পদ্ধতিতে রেটিং নির্ধারণ করা হয় তা নিয়েও অসন্তুষ্টির কথা জানান তিনি। আর টিআরপি পদ্ধতি শতভাগ ডিজিটালাইজেশন ছাড়া এ সমস্যা থেকে উত্তরণের উপায় দেখছেন না গণমাধ্যম বিশ্লেষকরা। টিআরপি সিস্টেমকে স্বচ্ছতা ও জবাবদিহিতায় আনতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়নের আশ্বাস দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট, সহজে বলতে গেলে টেলিভিশনে কোন চ্যানেল মানুষ বেশি দেখে কিংবা কম দেখে তা নিরূপণের যে পদ্ধতি তাই হচ্ছে টিআরপি। দেশে আগে টিআরপি সংগ্রহ করত সিরিয়াস এবং এমআরবি নামক বেসরকারি সংস্থা। সে সময় টিআরপিতে নানা রকম অনিয়ম, জালিয়াতি ও পক্ষপাতদুষ্ট ভূমিকার কারণে বাতিল হয় সেই প্রতিষ্ঠান। এমন অভিযোগের মুখে 2023 সালের জানুয়ারিতে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএলকে টিআরপি সেবা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তাব দেয়। প্রস্তাবনা অনুযায়ী এক নির্দেশনায় কমপক্ষে 2000 ডিভাইস বা সেট টপ বক্স স্থাপনের মাধ্যমে কার্যক্রমের শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে 2000 দূরে থাক মাত্র 300 ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণ করছে বিএসসিএল। টিআরপি ম্যানিপুলেট নিয়ে টেলিভিশনের অভিযোগের সত্যতা মেলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনেও। কমিশন প্রধান টিআরপিকে ভৌতিক বলে আখ্যা দেন, যেখানে দেখা যায় দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোকে পেছনে ফেলে সামনে দেওয়া হয় নিচের সারির কিছু টেলিভিশন। অভিযোগ আছে কয়েক হাত ঘুরে আর্থিক লেনদেনের মাধ্যমে টিআরপি নির্ধারণ করারও। আমরা তো রিপোর্টে কোনো মিথ্যা কথা লিখি নাই, আমরা তো রিপোর্টে যা লিখেছি সব এভিডেন্স বেসড, প্রমাণ, সরকারি নথি, এগুলোর ভিত্তিতেই করেছি। ওখানে তো কোনো মিথ্যা কথা লেখার কোনো সুযোগ নেই। তবে এই ভৌতিক গল্পই শেষ নয়। টিআরপি পদ্ধতি যে সহজেই ম্যানিপুলেট করে যে কোনো টেলিভিশনের পক্ষে রেটিং পয়েন্ট বাড়ানো যায় তাও স্বীকার করলেন খোদ টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসসিএল এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির। ম্যানিপুলেট করা সম্ভব। ম্যানিপুলেট করা, ধরেন আপনি কোনো একটা বাসার ঠিকানা জেনে গেলেন যে এই বাসায় এরকম একটা বক্স আছে, এই বক্সটা মানে আপনার কি লাগবে, ওই বাসার লোককে কনভিন্স করতে হবে যে আপনি আমার টেলিভিশনটা বসে বসে দেখবেন। বা আপনি বাসায় থাকেন না থাকেন, আপনি ঘুমায় থাকেন, জেগে থাকেন, রান্না করতে যান, গোসল করতে যান, এই টেলিভিশন চালায় চলে যাবেন। তাহলে আমার কাছে তো রিডিং আসবে। তো এটাও কিন্তু আমাদের আবার সিস্টেম কিন্তু এটা ধরতে পারে। আপনি যে ডিজিটালাইজেশনের কথা বলেছেন, এখানে কিন্তু আমার সিস্টেমটা এটা ধরতে পারে যে ধরুন অ্যাবনর্মাল ভিউ, সে হয়তো অ্যাবনর্মাল ভিউ না করলো, সে যেভাবে রেটিং বাড়ানো দরকার সেভাবেই করলো, সেক্ষেত্রে কি আপনাদের ধরার উপায়? সেই ক্ষেত্রে ধরা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাম দিয়ে ফোন করে তাদেরকে বিভিন্ন ধরনের অফার দেয় যে আপনি আমার চ্যানেলটা দেখবেন, আপনি মাসে এই করে পাবেন, অমুক জায়গায় আপনার টাকা পৌঁছা যাবে, একটা বিকাশ নাম্বার দেন, এই করেন সেই করেন, এরকম কিছু বলে, বা আপনার বাসায় গিফট পাঠাবো, অনেক ধরনের প্রলোভন দেখায়। তো তারা আবার এগুলো মাঝে মাঝে আমাদেরকেও জানায় যে স্যার এরকম কি দিলেন বাসায়, এখন তো বিভিন্ন দিক থেকে ফোন আসে। ইভেন প্রথমে হয়তো যে আমার চ্যানেল দেখেন, এখন কম্পিটিশনটা এমন পর্যায়ে গেছে যে ওই চ্যানেল দেখবেন না ওই জন্য টাকা দেয়। আমরাও এটাতে খুব বিরক্ত স্যাটেলাইট কোম্পানি হিসাবে, যে এটা কি একটা জিনিস আমরা নিয়েছি, এটা তো আমরা ম্যানেজ করতে পারছি না, আমাদের সাথে কাস্টমারদের সবার রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে জিয়ে থাকা এই সমস্যা নিরসনে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। একটা টেলিভিশন চ্যানেল যেটার মান ভালো না, সে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সেরকম ইনকাম করতে পারছে না, কিন্তু এই টিআরপিতে সে ম্যানিপুলেশন করে সে কিন্তু বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে ভালো ইনকাম করছে। তো ফলে আপনি কিন্তু এটা বের করা খুব সহজ। এই টিআরপির মাধ্যমে যে সে যখন বিজ্ঞাপনদাতার কাছে বিজ্ঞাপন ক্লেম করছে বা চাচ্ছে, বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিচ্ছে না, কারণ টিআরপির এই যে ম্যানিপুলেটেড সিস্টেম অনুযায়ী যে ডেটাটা তার কাছে আসছে বা বিজ্ঞাপনদাতার কাছে যাচ্ছে, সেটা অনুযায়ী তারা দেখবেন যে আপনি একই অনুষ্ঠান বা একই খবর অথবা একই ভিডিও দিয়ে
আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি অনেক বেশি ইনকাম করছেন, কিন্তু সেই অনুযায়ী বিজ্ঞাপন এখান থেকে পাচ্ছেন না। সবচেয়ে বড় সমাধান হচ্ছে ডিজিটাল সিস্টেমে চলে যাওয়া। সেইটা সবচেয়ে বড় উদ্যোগ নিতে হবে টেলিভিশন মালিক এবং মালিকদের সংগঠন প্লাস তথ্য মন্ত্রণালয় বা সরকারের সুনির্দিষ্ট অথরিটিকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলছেন, সমস্যার সমাধানে টিআরপি সিস্টেমকে ডিজিটালাইজেশনের পাশাপাশি স্বচ্ছতার প্রশ্নে নেওয়া হবে নতুন নীতিমালা। সামান্য কিছু ডিভাইসকে দিয়ে এত বিশাল কোটি কোটি টেলিভিশনের প্রপার রিডিং কিন্তু পাওয়া সম্ভব না, কিন্তু এরকম একটা ভুল তথ্য পরিসংখ্যানের উপরেই কিন্তু টিআরপি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো এটা আমার দৃষ্টিগোচরে এসছে, নজরে এসছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট যারা বিশেষ করে টেলিভিশন মালিক, তারপরে কোঅপ অ্যাসোসিয়েশনের মেম্বার সহ সকলের সঙ্গে কথা বলে আমরা এ ব্যাপারে একটা নীতিমালা তৈরি করব এবং পরিপূর্ণ একটা ডিজিটালাইজড মেজারমেন্টের মধ্যে আমরা যাব। টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে বৈষম্য সৃষ্টিকারী ও অবমাননাকর এই পদ্ধতি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেসরকারি বিজ্ঞাপন দাতা সংস্থাগুলোর প্রধান বিবেচ্য বিষয় জনমত জরিপ বা টিআরপি সিস্টেম, যেখানে রায়ানের এক জরিপে দেখা যায় বেসরকারি টেলিভিশনগুলোর বিজ্ঞাপন বাজার 5,000 কোটি টাকারও বেশি। সেখানে এই অস্বচ্ছ টিআরপি সিস্টেমের কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের অনেক টেলিভিশন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের বিমান প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক ক্রয় চুক্তি সই করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানগুলো কিনতে খরচ হতে পারে 35,000 কোটি টাকা। রাতে রাজধানীর এক হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তিতে বিমান বাংলাদেশকে আরও আত্মবিশ্বাসী সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ। বিমান বাংলাদেশের চেয়ারম্যান রুমি এ হোসাইন জানিয়েছেন, 2041 সালের মধ্যে বিমানের বহর 47টি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিমানকে আরও লাভজনক ও যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন ও আধুনিক সেবার এসব বিমানগুলোর মাধ্যমে বিশ্বের নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে, যা বাংলাদেশকে বিশ্ব দরবারে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলবে। চুক্তিকৃত বোয়িং এই অর্থ 10 থেকে 20 বছর মেয়াদী দীর্ঘকালীন কিস্তিতে পরিশোধ করা হবে। প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে আসার কথা রয়েছে এবং বাকিগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে হস্তান্তরের সম্ভাবনা আছে। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে আহ্বায়ক করে 19 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানগরী ডুবে যাওয়ার যে খবর প্রচার হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু প্রবর্তক মোড় এলাকায় সিডিএর চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িক জলজট দেখা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জানান, চলমান খাল সংস্কার প্রকল্পের কারণে কিছু জায়গায় পানি প্রবাহে বাধা তৈরি হলেও দ্রুত তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5 দিনের মধ্যে প্রতিবন্ধকতা সরিয়ে খালের পানি প্রবাহ সচল করা এবং বর্ষার পর আবারও স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেন মীর শাহে আলম। 25 সালে সেটি 70-80% ধরেন সমস্যার সমাধান হয়েছে। এখন খালগুলির যে অবস্থা আমি ঘুরে দেখছি এবং কাজ যেটি চলমান আছে, এটা ডিসেম্বরে সমাপ্ত হবে এই বর্ষার পরে গিয়ে। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না। আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাত ইসলামী শরিয়া আইন নাকি প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে, সে বিষয়ে স্পষ্ট বক্তব্যের দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জামাত ইসলামী সংসদে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বললেও দলটির আমির কিছুদিন আগেই দেশের প্রচলিত আইন মেনে চলার কথা বলেছেন।
তাদের অবস্থান আসলে কোনটি তা জাতির সামনে পরিষ্কার করা উচিত। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের কথা বলে যারা বৈচিত্র্যকে অস্বীকার করে তারাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আগামী রবিবার বোর্ড সভায় চূড়ান্ত হবে বিসিবি নির্বাচনের তারিখ। ভোটে অংশ নেবেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান, যদিও সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন না তিনি। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তামিম। ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে গঠিত নির্বাহী কমিটির মেয়াদ টেকেনি ৬ মাস। নির্বাচনে অনিয়মের অভিযোগে সেই কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে সভাপতি করে গত ৭ এপ্রিল গঠন করা হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি। বিসিবি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হয় অ্যাডহক কমিটিকে। সে হিসেবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে বিসিবির নতুন নির্বাচন আয়োজন করতে হবে তামিমের পরিষদকে। নির্বাচনের প্রক্রিয়া ঠিক করা হবে পরবর্তী বোর্ড সভায়, জানান তামিম। নির্বাচনে অংশ নিতে অ্যাডহক কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন তামিম, এমন গুঞ্জনের কোনো ভিত্তি নেই, সাফ জানিয়ে দেন সাবেক টাইগার ক্যাপ্টেন। সাকিবকে দেশে ফেরাতে বিসিবি প্রয়োজনীয় সহায়তা করবে জানিয়েছেন তামিম। বোর্ডের দায়িত্ব নিয়ে বেশ কিছু কার্যকরী উদ্যোগ নিয়েছেন তিনি। জট ছাড়িয়েছেন স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের মাঠে গড়াচ্ছে ডিপিএল। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছেন বলবয় সংস্কৃতি, বাড়িয়েছেন ক্রিকেটারদের পারিশ্রমিক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানুষ আর বিতর্ক চায় না, চায় সমস্যার সমাধান। সংসদের উদ্বোধনী অধিবেশনের শেষ দিনে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দল সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন করবে, বিদ্রোহ নয়, বলেছেন ডাক্তার শফিক। ডাক্তার তাহের জানালেন, জামাত করলেও রাজাকার ছিলেন না। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে হাওর অঞ্চলের ২০০ কোটি টাকার ধান, কৃষকদের ব্যাপক ক্ষতি। আরেক সপ্তাহ বিরূপ আবহাওয়ার আভাস। চাইলেই ম্যানুপুলেট করা যায় টিআরপি, স্বীকার করলেন বিএসসিএল এর মহাব্যবস্থাপক। অসন্তুষ্ট গণমাধ্যম বিশ্লেষকরাও। শিগগিরই নতুন নীতিমালার আশ্বাস তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।